প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে কোর্সটি শুরু করেছি সেখানে কিন্তু আমরা এবারে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি। এর পূর্বে আমরা চেষ্টা করেছি 2023 সাল পর্যন্ত প্রশ্ন সলভ করার জন্য। আজকে আমরা চেষ্টা করব 2022 থেকে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করার জন্য। তো আশা করি এই জার্নিতে তোমরা সাথেই থাকবে। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখো, শুরুতে যেখানে 2022 সালের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল বোর্ডের দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নটি এসেছিল সেখানে বলা হয়েছে সাবিনার 200টি হাঁসের খামার রয়েছে। একদিন হঠাৎ করে তার খামারে কয়েকটি হাঁস মারা যায়। সে লক্ষ্য করে দেখলো যে তার খামারের কিছু হাঁসের নাক মুখ দিয়ে তরতাজা এবং হাঁসগুলো আলো দেখতে ভয় পাচ্ছে। এ বিষয়ে প্রাণী চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি সাবিনার খামারে মারাত্মক রোগের প্রাদুর্ভাব ঘটেছে এবং এই রোগ প্রতিরোধের জন্য কি করণীয় তিনি সাবিনাকে বুঝিয়ে দিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু আমরা আগেও দেখেছি, অর্থাৎ এই যে আলো দেখতে ভয় পায় সেটি আমরা দেখেছি। এখানে যে প্রশ্নটি এসেছিল বুলেট কি, ক নম্বরে ছিল হাঁস পালন লাভজনক কেন ব্যাখ্যা করো, সাবিনার হাঁস কোন রোগে আক্রান্ত ব্যাখ্যা করো, সাবিনার খামারে হাঁসের রোগ উত্তর। তো সেক্ষেত্রে আমরা শুরুতে যদি পুলেটের সংজ্ঞাটি দেখি, দেখো পুলেট হলো যৌন ক্ষমতা সম্পন্ন মুরগি যার বয়স 1 বছরের মধ্যে কিন্তু এখনো মোরগের সংস্পর্শে দেওয়া হয়। অর্থাৎ কুমারী যে মুরগি যেটি ম্যাচুরিটি এসেছে এবং ডিম পাড়া শুরু করবে সেরকম কিন্তু মুরগিকে পুলেট বলা হয়। আমরা এই পুলেট কি, এই সংজ্ঞাটি আসার পরে আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থীরাই শুরুতে প্রশ্নটি ধরতে পারেনি, এই জন্য এটির উত্তরও ভুল করেছে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আশা করি তোমরা এই উত্তরটি পারবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে যে হাঁস পালন কেন লাভজনক তা ব্যাখ্যা করো, এটি আগেও আমরা দেখেছি, তারপরও আরেকবার আমরা বলছি যে হাঁস পালন করা সহজ এবং উৎপাদন খরচ কম। হাঁস অত্যন্ত কষ্ট সহিষ্ণু প্রাণী এবং যে কোনো আবহাওয়ার জন্য উপযোগী। হাঁসের রোগ প্রতি কম হয় বলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। মুক্ত অবস্থায় হাঁস পালনের ক্ষেত্রে হাঁস বিভিন্ন জলাশয়ে ঘুরে খাবার খায় বলে খাদ্য খরচ কম হয়। হাঁস এবং মাছের মিশ্র খামার বা ধানের সাথে হাঁস পালন করে অধিক লাভবান হওয়া যায়। বাজারে হাঁসের ডিম ও মাংসের সবসময় চাহিদা থাকে বলে ভালো মূল্য পাওয়া যায়। তো তোমরা এখান থেকে যেহেতু 2 মার্কের প্রশ্ন, আমরা 4টি যদি পয়েন্ট লিখতে পারি তাহলে কিন্তু এখানে ফুল মার্ক পাওয়া সম্ভব। এরপরে যে দ্বিতীয় প্রশ্নটি ছিল যে রোগ নির্ণয়ের প্রশ্ন, যে সাবিনার হাঁস কোন রোগে আক্রান্ত ব্যাখ্যা করো। তো উদ্দীপকের যে লক্ষণ রয়েছে, অর্থাৎ আলো দেখলে ভয় পাই, এই লক্ষণটি দেখে কিন্তু আমরা ধরতে পারি যে সাবিনার হাঁস ডাক্তারের রোগে আক্রান্ত। এটি সাধারণত হার্পিস ভাইরাসের কারণে হয়ে থাকে এবং এটি রোগ। এই রোগের লক্ষণ রয়েছে আক্রান্ত হাঁসের ঘন ঘন সবুজ রঙের তীব্র গর্ত, দুর্গন্ধযুক্ত পায়খানা হয়, হাঁসের পা ও পাখনার অবসাদা দেখা যায়, ফলে হাত মুখে সব দিয়ে বসে থাকে, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে, ফলে সাঁতার কাটতে পারে না, হাত ও মাথা বাঁকা করে উপর দিকে চেয়ে থাকে এবং নাকের থেকে শ্লেষ্মা ও কখনো কখনো রক্তে পড়তে পারে। হঠাৎ করে খামারের সব হাঁস মারা যেতে পারে। এখান থেকে আমরা 3 মার্কে যেহেতু প্রশ্ন, 6টি কিন্তু পয়েন্ট আমরা এখানে যদি দিই তাহলে এখানে উত্তরটি সম্পূর্ণ হবে এবং পূর্ণ মার্ক পাবে। এরপরের যে প্রশ্নটি ছিল যে সাবিনার হাঁসের খামারে রোগ প্রতিরোধ ও প্রতিকারের যে উপায় রয়েছে সেটি বিশ্লেষণ, অর্থাৎ এই প্লেগ রোগের যে প্রতিকার প্রতিরোধ সেটি বিশ্লেষণ করতে হবে। এখানে কিন্তু এই প্রাণী সম্পদ কর্মকর্তা পরিদর্শন করছে এবং সে আদর্শ প্রতিপালন করতে, অর্থাৎ জৈব নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন, সেটি এখানে বলা হয়েছে। যেমন স্বাস্থ্যসম্মত নীতি, অর্থাৎ প্রতিকারের যে প্রতিরোধ উত্তম, এই নীতিতে হাঁস পালন করতে হবে। নিয়মিত ডাকফ্লোর রোগের জন্য প্রতি কেজি খাবারের সাথে 2 থেকে 2.5 গ্রাম পোস্টমিক্স পাউডার মিশিয়ে তারপর 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। আক্রান্ত হাঁস দ্রুত আলাদা করতে হবে এবং মৃত হাঁস মাটিতে পুঁতে ফেলতে হবে। আমাদের চারপাশে কীটনাশক দ্বারা স্প্রে করে দিতে হবে। 15 থেকে 20 দিন বয়সী বাচ্চাকে প্রথমবার, 1 মাস পর দ্বিতীয়বার 1 মিলিয়ারে ডাক্তারের ভ্যাকসিন প্রদান করতে হবে এবং 6 মাস পর পর এই টিকা কার্যক্রম চালাতে হবে। তো এই উত্তরটিও কিন্তু 4 মার্কের প্রশ্ন, তোমরা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ডাক্তারের রোগের প্রতিরোধ প্রতিকার। দেখো, এরপরে 2022 সালে যে প্রশ্নটি এসেছে সেখানে বলা হয়েছে যে মুরগি পালন পদ্ধতি, মুক্ত পালন পদ্ধতি, এরপরে খ নম্বরে প্রশ্নবোধক, এরপরে আবদ্ধ পালন পদ্ধতিতে আবার 3টি ভাগ করা হয়েছে। 1 নম্বরে প্রশ্নবোধক, 2 নম্বরে মাচায়, 3 নম্বরে প্রশ্নবোধক। এরকম একটি প্রশ্ন কিন্তু আমরা আগেও করেছি, যেখানে আবদ্ধ পালনের প্রশ্নবোধক ছিল, অন্য দুটি দেওয়া ছিল, অর্ধমুক্ত দেওয়া ছিল, মুক্ত পালন ছিল। এখানে কিন্তু অর্ধমুক্তটি দেওয়া নেই, সেখানে প্রশ্নবোধক রয়েছে। এটি আমরা দেখবো এখন। অনুর্বর ডিম কি, কবুতর পালন অর্থনৈতিক
ব্যাখ্যা করো। ছকের ক চিহ্নিত পালন পদ্ধতি ব্যাখ্যা করো। ছকের 1 ও 2 চিহ্নিত পদ্ধতি দুটির পার্থক্য বিশ্লেষণ। এ পর্যায়ে প্রথমে যে রয়েছে অনুর্বর ডিম কি, দেখো এটি কিন্তু আগেও এসেছিল এবং রিপিট প্রশ্ন। যেসব ডিম থেকে জৈবিক ও অন্যান্য কারণে বাচ্চা উৎপাদিত হয় না তাদেরকে অনুর্বর ডিম বলে, অর্থাৎ অনিষিক্ত ডিমই কিন্তু অনুর্বর ডিম। এরপর রয়েছে কবুতর পালনের অর্থনৈতিক গুরুত্ব। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কিন্তু বারবার পরীক্ষায় রিপিট আসে। তো কবুতরের যে গুরুত্ব রয়েছে অর্থনৈতিকভাবে, সেটি মূলত মাংসের জন্য পালন করা হয়ে থাকে। এর মাংস সুস্বাদু, পুষ্টিকর এবং রোগীর পথ্য হিসেবে কাজ করে, তাই চাহিদা সবসময় থাকে। কবুতর 6 মাস পর থেকে একজোড়া বাচ্চা এবং একজোড়া ডিম দেয়, ফলে কবুতর পালন করে দ্রুত লাভবান হওয়া যায়। কবুতর পালন অল্প পুঁজি এবং কম পরিশ্রমের প্রয়োজন হয়, তাই অন্য কাজের পাশাপাশি কবুতর পালন করে স্বাবলম্বী হওয়া যায়। কবুতর পালনে খুব বেশি জায়গা বা আলাদা ঘরের প্রয়োজন হয় না, তাই পালন করা খুব সহজ। অর্থাৎ ঘরের যে ছাদ রয়েছে বা টিনের ঘরের চালের সাথেই কিন্তু কবুতর পালন করা যায়। কবুতর পালনে খাদ্য খরচ কম হয় বলে খাদ্য ক্রয়ে সাশ্রয় করা যায় এবং কবুতর রোগ বলায় কম হয় বলে ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। তো এখান থেকে 3টি বা 4টি পয়েন্ট লিখলেই কিন্তু তুমি এই প্রথম পাবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে খ চিহ্নিত পদ্ধতি, অর্থাৎ খ চিহ্নিত অর্ধমুক্ত পদ্ধতি। আমি সময় দেখিয়েছি যে এটি খ চিহ্নিত ছিল অর্ধমুক্ত পদ্ধতি। এই পদ্ধতির কৌশল কি? এই পদ্ধতির কৌশল হলো অর্ধমুক্ত পদ্ধতিতে একটি নির্দিষ্ট সীমার মধ্যে চলাফেরা করতে হয়। রাতে অবস্থানের জন্য আলাদা ঘর থাকে এবং দিনের বেলা ঘর সংলগ্ন স্থানে বেষ্টনী দেওয়া রান তৈরি করে দেওয়া হয়। ঘরের দ্বিগুণ পরিমাণ স্থানে রানের জন্য প্রয়োজন হয়। 6 মিটার লম্বা, 3 মিটার চওড়া এবং 2.6 মিটার উঁচু ঘর সংলগ্ন স্থানে 2 মিটার উঁচু তার জাল দিয়ে শক্ত করে ঘিরে রান তৈরি করা হয়। অর্থাৎ যেখানে দিনের বেলা ঘুরে বেড়াবে সেটিকে রান বলে। এই ঘরে 100 থেকে 150টি মুরগি পালন করা যায়। ঘরের নিজেদের কাঠের গুঁড়া ও খড় দিয়ে লিটার পদ্ধতি তৈরি করতে হয়। রানের মধ্যে মুরগির খাদ্য ও পানির পাত্র দেওয়া থাকে। অতিরিক্ত রোদ, ঝড় বৃষ্টির মধ্যে ঘরের ভিতরে আশ্রয় নিতে হয়। এটি একটি কৌশলগত প্রশ্ন, অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্ন। এইভাবে কিন্তু তুমি এটি উত্তর করতে পারো। অনেক সময় প্রশ্ন করতে পারো না, এই জন্য এই প্রশ্নটির উত্তর তোমরা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করো না, কিন্তু এটি কিন্তু সহজ প্রশ্ন, সহজে উত্তর দিতে ভালো মার্ক পাওয়া যায়। তো এই পদ্ধতিতে মুরগি স্বাস্থ্যবান ও দ্রুত হয় এবং প্রাকৃতিক পরিবেশে পালন হয় বলে এই সকল মুরগির চাহিদা ও মূল্য বেশি থাকে। এরপরে রয়েছে 1 ও 2 চিহ্নিত পদ্ধতি, অর্থাৎ আবদ্ধ পদ্ধতির মধ্যে 1 ও 2। 1 ছিল খাঁচায় পালন পদ্ধতি এবং 2 হলো লিটার পদ্ধতি। এটিও কিন্তু আমরা পূর্বে আলোচনা করেছি। তো এই দুটির পার্থক্য হলো খাঁচায় পালন করা মুরগি সাধারণত লিটারের প্রয়োজন হয় না এবং খাঁচার মধ্যে থেকে ডিম সংগ্রহ করা যায়। অপরদিকে মেঝেতে, ঘরের মেঝেতে যদি লিটার কাঠের গুঁড়া, তুষ, খড় দিয়ে বিছানা তৈরি করে যে পালন করে সেটি হলো লিটার পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু অনেক বেশি মুরগি পালন করা যায় একসাথে এবং সহজে মুরগির রোগ বলাই হয় না, কারণ বিশেষ সাথে থাকে না, সে সাথে না থাকার ফলে রোগ বলাই হয়। তো এই দুইটির যে পার্থক্য সেটি কিন্তু এখানে বর্ণনা করেছি। তুমি চাইলে তোমরা এখান থেকে নিয়ে রাখতে পারো এবং এটিতেই তোমরা উত্তর করতে পারো। দেখো 2022 সালের এরপরে যে দ্বিতীয় যে সেট ছিল অন্য বোর্ডের, যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম দ্বিতীয় সেটের যে ছিল, সেখানে বলা হচ্ছে মুরগির শ্রেণী। মুরগির শ্রেণী হলো 4টি। সেখানে কিন্তু এখানে আমেরিকান শ্রেণী, ক শ্রেণী, শ্রেণী এবং ক শ্রেণী, অর্থাৎ এখানে ভূমধ্যসাগরীয় শ্রেণী এবং এশীয় শ্রেণী কিন্তু এখানে উল্লেখ করে, কিন্তু সেটি কিন্তু তোমার কাছে প্রশ্ন থাকবে। তো কতে বলা হলো যে পোল্ট্রি কি, কতে হাঁস মুরগি সুষম খাদ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কতে উদ্দীপকে খ ও ঘ শ্রেণীর জাতের মধ্যে পার্থক্য লিখো। কতে উদ্দীপকে খ ও ঘ শ্রেণীর মধ্যে কোনটি ডিম উৎপাদনের জন্য বিখ্যাত, উত্তরের সম্পর্কে। এখান থেকে আমরা প্রশ্নগুলো দেখি উত্তর। দেখো শুরুতে হলো পোল্ট্রি কি বা গৃহপালিত পাখি কি। যেসব গৃহপালিত পাখি মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য মানুষের তত্ত্বাবধানে পরিকল্পিত উপায়ে লালন পালন করা হয় এবং মানুষের তত্ত্বাবধানে বংশবৃদ্ধি করতে পারে, তাকে পোল্ট্রি বলে, যেমন হাঁস মুরগি, কবুতর প্রভৃতি। এরপরে হাঁস মুরগির সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। সুষম খাদ্য মূলত খাদ্যের যে 6টি উপাদান রয়েছে, আমরা জানি শর্করা, আমিষ, লবণ, ভিটামিন ও পানি। এই 6টি উপাদান সঠিক অনুপাতে যে খাদ্যে থাকে তাকে সুষম খাদ্য বলে। এটি মূলত হাঁস মুরগির ও মাংস উৎপাদন বৃদ্ধি করে, অপুষ্টিজনিত রোগ থেকে রক্ষা করে, মুরগির মৃত্যু হার কমায়, হাঁস মুরগির দ্রুত বৃদ্ধি করে, ফলে খামারের লাভ কারণে সুষম খাদ্য প্রয়োজন। এরপরে যে প্রশ্নটি রয়েছিল যে খ ও খ শ্রেণীর তুলনা। তো খ শ্রেণীতে ছিল এশীয় আর ঘতে ছিল ভূমধ্যসাগরীয়, অর্থাৎ এদের মধ্যে কি কি তুলনা করা যায়। দেখো ভূমধ্যসাগরীয় শ্রেণীর মুরগি যেমন লেগন জাতের মুরগি বছর
দেয়। এশীয় শ্রেণীর মুরগি ডিম বেশি বয়সে ডিম দেয়, কিন্তু এত পরিমাণ ডিম কিন্তু এশীয় শ্রেণীতে দেখা যায় না। ভূমধ্যসাগরীয় শ্রেণীর মুরগির ডিম সাধারণত হালকা বাদামি, কিন্তু এশীয় শ্রেণীর মুরগি হলো হালকা বাদামি, কিন্তু ভূমধ্যসাগরীয় ডিম কিন্তু সাদা হয়। এশীয় শ্রেণীর মুরগির কানের লতি লাল হয়, কিন্তু ভূমধ্যসাগরীয় মুরগির ক্ষেত্রে কানের লতি লাল হয় না। এবং এশীয় শ্রেণীর মুরগির কুচি হওয়ার প্রবণতা অধিক হলেও ভূমধ্যসাগরীয় প্রবণতা লক্ষ্য করা যায়। অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু দুটি শ্রেণীর মধ্যে মুরগির মধ্যে শ্রেণী আমরা জানি কোথা থেকে অরিজিন বা কোথা থেকে এই বেশি পাওয়া যায় সেখান থেকে এই ভাগগুলো করা হয়, সেখানে এরপরের যে প্রশ্নটি উচ্চতা দক্ষতার খ ও খ শ্রেণীর মধ্যে কোন শ্রেণীটি উৎপাদনের জন্য বিখ্যাত উত্তর সঠিক। এখানে যেহেতু আমরা জানি যে এশীয় শ্রেণী কম ডিম দেয়, সেক্ষেত্রে গ্রামার চিনাসি এগুলো সাধারণত ডিম উৎপাদন ক্ষমতা কম এবং এগুলো মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। অপরদিকে যেমন বেকন, নিটকা, ফার্মে এগুলো কিন্তু ডিম উৎপাদনের জন্য প্রত্যেকটি কিন্তু 250 থেকে 3 বছর হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা উত্তরের সময় বলবো যে ভূমধ্যসাগরীয় ডিম উৎপাদন, অর্থাৎ ফার্ম বেকন জাতের মুরগি বেশি ছাড়া পাও 250 করে। অপরদিকে এশীয় শ্রেণীর মুরগি এগুলো কিন্তু ডিম কম দেয় এবং এদের কুচে হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এজন্য ডিম উৎপাদনের জন্য ভূমধ্যসাগরীয় মুরগি বেছে নেই। এই উত্তরের সপক্ষে ভূমধ্যসাগরীয় ক্ষেত্রে যাবে। এরপরে দর্শক কুমিল্লা বোর্ড ও দিনাজপুর বোর্ডে ফসেটের যে প্রশ্নটি এসেছে, আমরা এখানে 4টি প্রশ্ন দিয়েছি 2022 সালে। এখানে ফসেটের প্রশ্নে বলা হয়েছে জাকির খামারের মুরগিগুলো হঠাৎ করে ছোটোর মতো পাতলা পাতলা হচ্ছে এবং শ্বাসকষ্ট। তিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে জানালেন রোগ প্রতিরোধের উপায়। তো এখানে বলা হলো যে ক নম্বরে টিকার কি, খ নম্বরে হাঁস মুরগি সুষম কেন প্রয়োজন, ক নম্বরে মুরগিগুলো কোন রোগে আক্রান্ত, রোগের কারণ এবং লক্ষণগুলো, রোগ প্রতিরোধে প্রাণী সম্পদ কর্মকর্তা পরামর্শ যোগ্যতা। দেখো 2022 সালের প্রশ্নটি কিন্তু 2025 সালে রিপিট আছে। এখান থেকে আমরা এই প্রত্যেকটি প্রশ্ন এখানে টিকার, হাঁস মুরগি সুষম প্রয়োজনীয়তা, রানীক্ষেত রোগের লক্ষণ, কারণ এবং এর প্রতিরোধের উপায় সবগুলো কিন্তু রিপিট প্রশ্ন। তারপর আমরা একবার যদি দেখে নিই, তোমরা চাইলে এখান থেকে বলতে পারো যে বিছানা তৈরির জন্য নিজেদের কাঠের গুঁড়ো দিয়ে যে বিছানা তৈরি করা হয় তাকে লিটার বলে। এরপরে বলা হলো সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। সুষম খাদ্য সাধারণত হাঁস মুরগি করে, রোগ থেকে রক্ষা করে, অপুষ্টিজনিত রোগ থেকে রক্ষা করে, মৃত্যুহার হ্রাস করে। এভাবে কিন্তু এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে। এরপরে রানীক্ষেত রোগের যে রোগটি আমাদের নির্ণয় করতে হবে, যেহেতু শূন্যের মধ্যে পায়খানা ক্ষেত্রে রানীক্ষেত রোগ। তো রানীক্ষেত রোগের কারণ হলো নিউক্যাসল ভাইরাস, যেটি একটি সংক্রামক রোগ। এই মুরগির লক্ষণগুলো হলো জল ছেড়ে ঘরের মধ্যে ঝিমানো থাকে, শ্বাসকষ্ট হয়, হাঁকের শ্বাসকষ্ট থাকে, ঘাড় পা ডানা ক্ষতিগ্রস্ত হয়, সাদা চুনের মতো পাতলা পায়খানা করে, মুরগি হঠাৎ করে লাভ দেয় এবং করে মারা যায়। এই যে 5টি বা 6টি লক্ষণ রয়েছে, এখান থেকে 5টি লক্ষণ। এরপরে রোগ প্রতিরোধে প্রাণী কর্মকর্তার পরামর্শ যোগ্য করা। দেখো এখানে কিন্তু শব্দটা প্রতিরোধ। প্রতিরোধ হলো রোগ হওয়ার আগে যেটি করা হয়, আর প্রতিকার হলো রোগ হওয়ার পরে যেটি করা হয়। যেহেতু রোগ প্রতিরোধের করার কথা বলা হয়েছে এবং রানীক্ষেত রোগের ক্ষেত্রে শুধুমাত্র প্রতিরোধই সম্ভব, কারণ ভাইরাস জনিত রোগ। তো এখানে এই কথাটি বলা রয়েছে এবং আরডিবি টিকা এবং আরডিবি টিকা কিন্তু একসাথে দিতে হবে। কি কি বয়সে দিতে হবে সেটি এখানে লেখা রয়েছে। এটি আমি আগে আলোচনা করে আর আলোচনা করব না, আশা করি তোমরা এটি পারবে। তো 2022 সাল শেষ করলাম। এরপরে আমরা দেখবো 2019 সালের সেট আমরা দেখবো 2019 সালে কি প্রশ্ন এসেছিল। আমরা জানি 2021 সালে পরীক্ষা হয়নি। তো 2019 সালের প্রশ্ন সলভ করার মাধ্যমে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হবে। এখানে ঢাকা চট্টগ্রাম তারপর এখানে উত্তরপত্রে বলা হয়েছে সাহিত্য কৃষি ডিপ্লোমা পাশ করে স্থাপনের পরিকল্পনা করে এই কাজের দক্ষতা অর্জনের জন্য সেই জন্য দেয় এবং কাজে লাগিয়ে ছোট আকারে এখানে ক নম্বরে বলা হয়েছে ব্রাহ্মণ কি, ব্রয়লার জাতগুলো অল্প সময় অধিক খাদ্য খেয়ে বেশি মাংস উৎপাদন করে ব্যাখ্যা করো। ক নম্বর আসতে পারে উল্লেখিত আমার স্থাপনের বিবেচ্য বিষয়গুলো আলোচনা করো। স্কাইদুরের পোল্ট্রি খামার লাভজনক প্রশিক্ষণের জ্ঞান কিভাবে কাজে লাগিয়েছিল। একটি ইউনিক প্রশ্ন, এই প্রশ্ন 2019 সালে এসেছে। এটি
দেখো ব্রাহ্মা কি? ব্রাহ্মা দ্রুত মাংস উৎপাদনকারী একটি জাত। ব্রাহ্মা মূলত দ্রুত উৎপাদন মাংস উৎপাদন করতে পারে। এরপরে যে প্রশ্ন শুরু হয়েছে, ব্রয়লার জাত অল্প সময় অধিক খাদ্য খেয়ে বেশি মাংস উৎপাদন করে ব্যাখ্যা করে। ব্রয়লার জাতের মুরগিগুলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অর্থাৎ জিএমও, অর্থাৎ মাংস জাতের এই জাতের প্রধান বৈশিষ্ট্য খাদ্যকে দ্রুত উৎপাদন করতে পারে, ফলে এরা অল্প সময়ে দ্রুত মাংস উৎপাদন করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই জাতের মুরগি 8 সপ্তাহে খাবারকে করে, অর্থাৎ দ্রুত বৃদ্ধির জন্য অল্প সময় অধিক পরিমাণে খাদ্য সরবরাহ করতে হয়। যত বেশি খাদ্য তত দ্রুত মাংস হয়। এর জন্য ব্রয়লার জাতগুলো অল্প সময় অধিক খাদ্য খেয়ে বেশি মাংস উৎপাদন করতে হয়। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ এটি তোমরা বইতে পাবে না, গাইডেও সেভাবে নেই। যেভাবেই কালেকশন করো, চাইলে গুগল সার্চ করতে পারো বা এআই ইউজ করেও তোমরা উত্তর নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় এভাবে গুছিয়ে লিখলে তোমাদের মার্কটি পাওয়া যাবে। এরপরে উদ্দীপকে উল্লেখিত খামার স্থাপনের বিবেচ্য বিষয়গুলো, সেক্ষেত্রে যেহেতু পোল্ট্রি খামার এবং মাংস উৎপাদনের জন্য অবশ্যই ব্রয়লার খামারের কিছু বিষয় সেটি এখানে আলোচনা করতে হবে। এবং খামারের ধরন, আয়তন নির্বাচন করা, আলো বাতাস পূর্ণ বর্ণাবক্ত জমি নির্বাচন করতে হবে, বাজার সাথে এমন জায়গা নির্বাচন করতে হবে, বিদ্যুৎ ও পানীয় উৎস কাছাকাছি এমন জায়গা নির্বাচন করতে হবে, সহজলভ্য শ্রমিক সংস্থান আছে এমন জায়গায় কাজ। এই 5 থেকে 6টি পয়েন্ট এখান থেকে তোমাদের এই হবে প্রশ্ন, কিভাবে আমাদের স্থাপন করবে সেটি এখানে। এরপরে সাইদুল তার খামারকে প্রতিভাকে লাভজনক করে প্রশিক্ষণ কিভাবে কাজে লাগিয়েছে। তো প্রশিক্ষণে সাধারণত দেখানো হয় কিভাবে স্থান নির্বাচন করতে হয়, ব্রয়লার কতটুকু হবে, কতটুকু লেন্থ হবে বা কতটুকু উচ্চতা হবে, বায়ু চলাচল করতে হবে, এগুলো দেখানো হয়। এবং বিশেষ করে খাদ্য ব্যবস্থাপনা, ব্রয়লারের জন্য খাদ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, সেটি কিভাবে করা হয়, রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা, কোন রোগে কোন ওষুধ এবং কিভাবে ভ্যাকসিনেশন হবে সেটি কিন্তু এই প্রশিক্ষণে দেওয়া হয়। এই কথাগুলো এখানে রয়েছে যে 4টি পয়েন্টে আমি ব্যাখ্যা করার জন্য, যেখানে স্থানীয় নির্বাচন, ব্রয়লার খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা এটি ব্যাখ্যা করা হয়েছে। তোমরা চাইলে করে নিতে পারো এবং এটি পরবর্তীতে করতে চাও তাহলে অবশ্যই রাখতে পারো এবং পরবর্তীতে করে। এরপরে আমরা 2019 সালের যে আরেকটি প্রশ্ন এসেছিল, সেখানে আমরা দেখতে পারি যে একটি চিত্র দেওয়া ছিল, শুধু একটি চিত্র আর বাঁকা করে উপরের দিকে মাথা দিয়ে মারা গেছে একটি মুরগি এবং গলার থেকে প্রশ্ন এসেছিল বিসিআরডিপি 6 নম্বরে কবুতরপালন লাভজনক কেন, চিত্রগুলো আক্রান্ত ব্যাখ্যা করো। গৃহপালিত পাখি পালনের ক্ষেত্রে চিত্র প্রদর্শিত রোগের ব্যাপারে তোমার পদক্ষেপ। শুরুতে বিসিআরডিপি কি? বিসিআরডিপি আমরা জানি রানীক্ষেত রোগ প্রতিরোধের একটি ভ্যাকসিন বা টিকা। বিসিআরডিপি এটি আরডিপি এবং বিসিআরডিপি রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া হয়। বিসিআরডিপি সাধারণত বাচ্চা অবস্থায় দেওয়া হয়, অর্থাৎ 1 থেকে 2 বাচ্চা লোকে। এরপরে কবুতর পালন লাভজনক কেন, এটি আমি আগে ব্যাখ্যা করেছি, নতুন করে আর তোমরা আগে। এরপর চিত্রে প্রদর্শিত মুরগিটি কি রোগে আক্রান্ত হয়েছে। চিত্রে প্রদর্শিত মুরগির ঘাড়, মাথা বাঁকা হয়ে মারা গেছে, যা প্রাণীদের লক্ষণ, এবং এটি নিউক্যাসল রোগের নিউক্যাসল ভাইরাসের কারণে থাকে এবং সংক্রমণ লক্ষণ। এবং এই পরিবেশন যদি ছবি দেখে না বুঝতে পারো, প্রধান লক্ষণ ছবি দিয়েছে এবং তার মাথা করে বাঁকা করে উপরের দিকে মাথা আছে। গৃহপালিত পাখি পালন ক্ষেত্রে প্রদর্শিত রোগের ব্যাপারে তোমার বিরত পদক্ষেপ। এটি মূলত রানীক্ষেত রোগ এবং এর প্রতিকার নেই, প্রতিরোধী রয়েছে। প্রতিরোধের ক্ষেত্রে অবশ্যই বিসিআরডিপি টিকা, আরডিপি টিকা এবং জৈব নিরাপত্তা, মানে আমার যাতে কোনো জীবাণু প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এবং আক্রান্ত মুরগি অবশ্যই সুস্থ মুরগি থেকে আলাদা করতে হবে, মৃত মুরগিকে মাটিতে। এটি কিন্তু আমরা আগেও দেখেছি, এটি এবং মুরগির ক্ষেত্রে কিন্তু রানীক্ষেত রোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার ধারণা তোমাদের পরীক্ষাও রানীক্ষেত রোগ কারণ লক্ষণ পরীক্ষা আসতে পারে, তো আশা করি রানীক্ষেত কাম করো এবং ডাক পেলে রোগ অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই। তো আমরা এরপরে যে প্রশ্ন 2019 সালে আরেকটি সেটের যে প্রশ্ন এসেছিল, যেটা রাজশাহী যশোর বলে করবির দাদি পারিবারিকভাবে মুরগি পালন করে এবং প্রাকৃতিক পদ্ধতিতে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটায়। বাচ্চা ফুটাবার অধিকাংশ ডিম নষ্ট হয়ে যায়। করবির দাদিকে ডিম নষ্টের কারণ জিজ্ঞেস করতে বাধ্য হবে।
আধুনিক সঠিক খবরই বললো করণী বললো যে ডিম ফোটানো আধুনিক পদ্ধতি উত্তম। এখানে প্রশ্ন এসেছে কুচের মধ্যে কি তোমার জানা ভাইরাসের নাম, বাচ্চা ফোটানোর ডিমগুলো নষ্ট হওয়ার কারণগুলো ব্যাখ্যা করো এবং ডিম ফোটানোর আধুনিক পদ্ধতি ব্যবহার করো উত্তম। কুচের মধ্যে সাধারণত প্রাকৃতিক ভাবে ডিমে তা দেওয়া হয় তাকে বলে। এটি কিন্তু তোমরা অনেক সময় ভুলে যাবে, মনে রাখতে হবে যে সাধারণত পশুমুক্তি হলো যে প্রাকৃতিকভাবে ডিমে তা দেওয়ার জন্য যে ব্যবহার করা হয়। এবার ভাইরাসজনিত দুটি রোগ, প্রাণী ক্ষেত্র কাম রোগ, এছাড়া প্রকৃতি বসন্ত রোগও কিন্তু ভাইরাসজনিত। এরপরে ডিমগুলো নষ্ট হওয়ার কারণ, ডিম অনুর্বর হলে বাচ্চা হয় না, এই জন্য নষ্ট হয়ে যায়। এছাড়া ডিমে যুক্ত না হয় সেক্ষেত্রে বাচ্চা হয় না। ডিমের তাপ ফোটানোর জন্য অতিরিক্ত তাপমাত্রা বা অল্প তাপমাত্রা কিন্তু ডিম নষ্ট করে দেয়। আর্দ্রতা ঠিকভাবে বজায় রাখতে হয়। 1 বছরের কম বয়সী মুরগি ডিমে তাড়াতাড়ি নষ্ট হতে পারে। এছাড়া প্রাকৃতিকভাবে সংগৃহীত ডিম আঘাতের পূর্বে নষ্ট হয়, কিন্তু তা দিলে তা নষ্ট হতে পারে। এরপরে আধুনিক পদ্ধতি যে উত্তম সেটির কথা বলা হয়েছে, অর্থাৎ ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফোটানোর যে পদ্ধতি সেটির কথা এখানে বলা হয়েছে। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিতে পারো। এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ইনকিউবেটর কেন আমরা ব্যবহার করব। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কয়েকটি আমরা প্রথম কোন দেশে শনাক্ত হয়। এভাবে আমরা চেষ্টা করবো পরবর্তীতে আরেকটি ক্লাসে এমসিকিউ নিয়ে আলোচনা করার জন্য। আপাতত আমরা আজকে দ্বিতীয় অধ্যায় এখানে শেষ করবো। দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থনীতি বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা কিভাবে প্রশ্ন এসেছে সেটি আমরা শেষ করেছি। পরবর্তীতে আমরা পশুপালন নিয়ে আলোচনা করবো।